হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজকে আমরা ডি ব্লক এবং এফ ব্লক এলিমেন্টসের যে ইম্পর্টেন্ট পোর্শনটা আলোচনা করব সেটা হচ্ছে যে ডি ব্লক এলিমেন্টসগুলো রয়েছে তাদের আয়োনাইজেশন এনার্জি। তো আয়োনাইজেশন এনার্জির টার্মটা সম্পর্কে তোমরা ক্লাস 11-এই পরিচিত হয়েছিলে এবং তোমরা তখন দেখেছিলে যে কোনো একটা পরমাণুর বহিস্থ কক্ষপথের থেকে কোনো একটা ইলেকট্রনকে বের করার জন্য যে শক্তি প্রয়োজন হয় সেই শক্তিটাকে বলা হয়ে থাকে আয়নাইজেশন এনার্জি। এই ডেফিনেশনটা আমরা পড়েছিলাম। তো এখানে আমরা দেখব যে ডি ব্লক যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের এস ব্লক এবং পি ব্লক এলিমেন্টসের সাপেক্ষে আয়নাইজেশন এনার্জির মানটা কেমনভাবে বৃদ্ধি ঘটে, কেমনভাবে হ্রাস ঘটে, এবং ডি ব্লক এলিমেন্টসগুলোর মধ্যে আয়নাইজেশন এনার্জির মান কিভাবে চেঞ্জ হয় এবং কেন চেঞ্জ হয়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট একটা পোর্শন, এখান থেকে প্রশ্নও আসে, ঠিক আছে। এবং তোমাদের কেমিস্ট্রিতে এই আয়নাইজেশন এনার্জি বা ডি ব্লক এলিমেন্টসগুলোর আয়নাইজেশন এনার্জি কেমন হয়, কখন কেমন হয়, সেই কনসেপ্টটা থাকাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য এই টপিকটা আমরা স্পেশালি এই ভিডিওটাতে ডিটেলসে ডিসকাশন করব। তো পুরো ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। আশা করি দেখার পর আয়নাইজেশন এনার্জি সম্পর্ক কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং ডি ব্লক এলিমেন্টগুলোর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কিভাবে ভ্যারি করে সেটা সম্পর্কেও একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে। তো ডেফিনেশনের দিক থেকে আমরা বললাম আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে কোনো একটা পরমাণুর বহিস্থ কক্ষপথ থেকে কোনো একটা ইলেকট্রনকে বের করার জন্য যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হয় বা প্রয়োজন হয় সেটাকে আমরা বলি আয়নাইজেশন এনার্জি। এবার আমরা আয়নাইজেশন এনার্জিকে জেনারেলি তিনটে পার্টে ভাগ করব। প্রথমটাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি 1, অর্থাৎ যখন বহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে বের করা হবে তখন সেটাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি 1। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, মনে করো এফির বহিস্থ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন বের করার ফলে তৈরি হবে এফি প্লাস, কারণ আমরা জানি ইলেকট্রন বেরিয়ে গেলে তৈরি হয় পজিটিভ আয়ন। আচ্ছা, এরপর মনে করো আমি এই এফি প্লাস থেকে যদি আরও একটা ইলেকট্রনকে বের করি তাহলে হবে এফি টু প্লাস। তাহলে তখন যে এনার্জিটা রিকোয়ার্ড হবে সেটাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি 2। অর্থাৎ আয়নাইজেশন এনার্জি 1 হচ্ছে কি না, প্রথম যে মৌলটা রয়েছে, ঠিক আছে, সেখান থেকে একটা ইলেকট্রন বের করাকে আমরা বলবো আয়নাইজেশন এনার্জি 1। আরেকটা ইলেকট্রনকে বের করতে হলে বলবো আয়নাইজেশন এনার্জি 2। ঠিক সেরকমভাবে যদি আমরা এখানে এফি থ্রি প্লাস বের করি তাহলে আমরা সেটাকে বলবো আয়নাইজেশন এনার্জি 3। এবং কিছু কিছু পদার্থের ক্ষেত্রে যেগুলোতে আমরা ধরো SN4+ দেখতে পাই, অর্থাৎ মানে 3 নম্বর থেকে SN3+ থেকে SN4+ তৈরি করতে গেলে যে পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হবে সেটাকে আমরা বলবো সেক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি 4। অর্থাৎ এক্সাম্পল হিসাবে যাই দিই না কেন, আমাদের প্রথম ইলেকট্রনটাকে বের করতে গেলে সেটাকে আমরা বলবো প্রথম আয়নাইজেশন এনার্জি, দ্বিতীয় ইলেকট্রনকে বের করার জন্য যে এনার্জি রিকোয়ার্ড হবে সেটাকে বলবো দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি, তৃতীয় ইলেকট্রন বের করার জন্য যে এনার্জি রিকোয়ার্ড হবে সেটাকে বলবো তৃতীয় আয়নাইজেশন এনার্জি। এরকম করে আমরা করতে পারবো, ঠিক আছে, এরকম করে আমরা আয়নাইজেশন এনার্জিগুলোকে বের করতে পারবো। তাহলে এসএন এর ক্ষেত্রে আমাদের 4 রকম আয়নাইজেশন এনার্জি হবে। তাহলে আয়নাইজেশন এনার্জি 3ও থাকবে, আয়নাইজেশন এনার্জি 2ও থাকবে, আয়নাইজেশন এনার্জি 1ও থাকবে। অর্থাৎ এসএন প্লাসের ক্ষেত্রে হবে আয়নাইজেশন এনার্জি 1, SN2+ এর ক্ষেত্রে আমাদের আয়নাইজেশন এনার্জি 2 পাবো, SN3+ এর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি 3 এবং আলটিমেটলি SN4+ এর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি 4। ঠিক আছে, পুরো ব্যাপারটা বোঝা গেল। তাহলে এবার আমরা দেখব যে এস ব্লক এবং পি ব্লক যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে তাদের সাপেক্ষে ডি ব্লকের আয়নাইজেশন এনার্জি কেমন হবে। তো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আলোচনাটা করব আয়নাইজেশন এনার্জি 1 নিয়ে। কিছু কিছু ক্ষেত্রে আমরা আয়নাইজেশন 2 এবং আয়নাইজেশন 3 অবধি যাব, আয়নাইজেশন এনার্জি 4 অবধি আমাদের যাওয়ার কোনো দরকার নেই। বেশ, এবার দেখো একটা জিনিস, আমাদের বাঁ দিকে থাকে এস ব্লক, একদম ডান দিকে থাকে পি ব্লক, মাঝখানটাতে থাকে ডি ব্লক, এটা আমরা জানি। তো জেনারেলি দেখা যায় এস ব্লকের আয়নাইজেশন এনার্জি থেকে ডি ব্লকের আয়নাইজেশন এনার্জি বেশি হয় এবং এই ডি ব্লকের আয়নাইজেশন এনার্জি পি ব্লকের আয়নাইজেশন এনার্জি থেকে কম হয়। ঠিক আছে, তাহলে আমরা একটা রিদিম বুঝতে পারলাম যে আমরা যে কোনো পর্যায়ের বাঁ দিক থেকে ডান দিকে যখন যাব তখন আমরা দেখতে পাবো, যদি আমরা এখানে 4 নম্বর পর্যায়ের কথা ভাবি তাহলে আমাদের এখানে পাবো পটাশিয়াম এবং ক্যালসিয়াম, এবং এখানে স্ক্যান্ডিয়াম থেকে আমরা পাবো জিঙ্ক। ঠিক আছে, এবং জিঙ্কের পর থেকে অর্থাৎ তারপর থেকে 31 নম্বর থেকে আমরা যেগুলো পাবো সেগুলো হচ্ছে পি ব্লকের এলিমেন্ট।
তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পটাশিয়াম এবং ক্যালসিয়াম অর্থাৎ 19 এবং 20 এরা হচ্ছে এস ব্লক, এরা হচ্ছে 21 থেকে 30 পি ব্লক এবং 31 থেকে বাকিগুলো হচ্ছে আমাদের পি ব্লক। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ডি ব্লক, বাকিগুলো হচ্ছে পি ব্লক। তো এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে ডি ব্লকের যে আয়নাইজেশন এনার্জি, সেই আয়নাইজেশন এনার্জির মান এসের থেকে বেশি হয়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যখন আমরা একই পর্যায় বরাবর যাব তখন আমরা খুব ভালো করেই জানি ইলেকট্রনগুলো একই সেলে প্রবেশ করে, অর্থাৎ নতুন কোনো কক্ষের সৃষ্টি হয় না, অর্থাৎ সেল নাম্বারটা সেম থাকে। ঠিক বোঝা যাচ্ছে ব্যাপারটা? বেশ, অর্থাৎ আমরা বলতে পারি 4 নম্বর পর্যায়ে মানে টোটাল এখানে সেল থাকবে কটা? 4টে। তো ব্যাপার হচ্ছে যে যখন আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তখন এখানে যে ঘটনাগুলো ঘটে সেটা হচ্ছে যে এক একটা করে প্রোটন কিন্তু বাড়তে থাকবে, অর্থাৎ পরমাণুর যে নিউক্লিয়াস, সেই পরমাণুর নিউক্লিয়াসে কিন্তু ক্রমাগত আমাদের প্রোটন সংখ্যাগুলো কিন্তু এখানে বাড়তে থাকবে। আর প্রোটন সংখ্যা যত বাড়বে তত বহিস্থ কক্ষপথের যে ইলেকট্রনটা রয়েছে তার প্রতি যে আকর্ষণ, সেই আকর্ষণটা কিন্তু তত বাড়তে থাকবে। আর এই যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হয়ে থাকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এটা আমরা আগের ভিডিওতেও দেখেছি। তো এই যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, এটা যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত বাড়তে থাকবে। ফলস্বরূপ কি হবে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়বে তত আমাদের আয়নাইজেশন এনার্জির মানটাও বাড়তে থাকবে। তার কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনটাকে নিউক্লিয়াস বেশি জোরে আকর্ষণ করে থাকবে। ফলে কি হবে? বহিস্থ কক্ষপথের ইলেকট্রনকে আমরা যদি বের করে দিতে চাই তাহলে বেশি পরিমাণে শক্তি লাগবে, আর যত বেশি পরিমাণ শক্তি বা এনার্জি লাগবে তত আয়নাইজেশন এনার্জির মানটা বাড়বে। ঠিক ক্লিয়ার? বেশ, তাহলে বাঁ দিক থেকে ডান দিকে আমরা যত যাব আয়নাইজেশন এনার্জি বাড়বে। সেই কারণে ডি ব্লক এলিমেন্টগুলোর আয়নাইজেশন এনার্জি এসের থেকে বেশি হয় বাট পি এর থেকে কম হয়, কারণ এদের পিরিয়ডে বা যে কোনো পিরিয়ডিক টেবিলের কোনো পিরিয়ড বরাবর পজিশনের জন্য। সেই জন্য আরও একটা ঘটনা দেখা যায় যে পটাশিয়াম বা ক্যালসিয়াম অর্থাৎ যারা এস ব্লক এলিমেন্টের মধ্যে পড়ছে, ঠিক আছে, তাদের ক্ষেত্রে কি দেখা যায়? আমরা বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে দেখি আয়নিক যৌগ তৈরি করতে। বোঝা গেছে? এরা জেনারেলি আয়নীয় যৌগ তৈরি করে, অর্থাৎ আমরা জেনারেলি দেখবে কেটা সবসময় কে প্লাস বা Ca2+ যেগুলো তৈরি হয় সেগুলো জেনারেলি আয়নীয় যৌগই তৈরি করে। আর এদের ক্ষেত্রে দেখা যায় যে এরা যেমন নিম্ন জারণ স্তরে আয়নীয় যৌগ তৈরি করে, তেমনি এদের মধ্যে কোভ্যালেন্ট নেচারও রয়েছে, অর্থাৎ এরা সমযোজী যৌগ তৈরি করতে চায়। আর পি ব্লকের এলিমেন্টগুলো জেনারেলি কোভ্যালেন্ট যৌগ তৈরি করে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারবো যে এস ব্লকের এলিমেন্টগুলো যেমন শুধুমাত্র আয়নীয় যৌগ তৈরি করে বা প্রেফার করে আয়নীয় যৌগ তৈরি করতে, কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে যখন এটা নিম্ন জারণ স্তরে থাকে, অর্থাৎ এস ব্লক এলিমেন্টগুলোর মতো যখন এদের জারণ স্তর কম থাকে, অর্থাৎ 1, 2 এরকম থাকে, ঠিক আছে, ম্যাক্সিমাম 3 অবধি, তখন এরা আয়নীয় যৌগ তৈরি করতে চায় এদের মতো। আর যখনই এদের জারণ সংখ্যাটা বেড়ে যায়, অনেক বেশি হয়ে যায়, তখন এরা আয়নীয় যৌগ না তৈরি করে এরা কোভ্যালেন্ট যৌগ তৈরি করতে চায়। ঠিক আছে, তাহলে এই ট্রেন্ডটা বোঝা গেল। এবারে দ্বিতীয় যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র এবার আমরা ডি ব্লকটা নিয়ে আলোচনা করব। তাহলে এস এর এবং পি এর সাথে একটা কম্প্যারিজন আমরা ফার্স্ট স্টেপে করে নিলাম এবং সেখানে আমরা দেখলাম যে এর আয়নাইজেশন এনার্জি এস ব্লকের থেকে ডি ব্লকের বেশি হবে, ডি ব্লকের থেকে পি ব্লকের বেশি হবে। 2 নম্বর, এবারে আমরা শুধুমাত্র যদি ডি ব্লকগুলো নিয়ে আমরা আলোচনা করি তাহলে ডি ব্লকে যত আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তত আয়নাইজেশন এনার্জির মানটা বাড়তে থাকবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট। দু একটা ব্যতিক্রম বাদ দিয়ে আমাদের সমস্ত ক্ষেত্রেই দেখা যাবে আয়নাইজেশন এনার্জি বাড়বে। তার কারণটাও খুব স্বাভাবিক। আমরা যদি স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে একদম যদি আমরা জিঙ্ক অবধি যাই, ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কি বাড়বে? প্রত্যেকটা ক্ষেত্রে প্রোটন সংখ্যা বাড়বে। আর পরমাণু নিউক্লিয়াসে যদি প্রোটন সংখ্যা বাড়ে তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা বাড়বে, আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বাড়ে তাহলে আয়নাইজেশন এনার্জির মানটাও বাড়বে। তাই যে কোনো সন্ধিগত সারির যদি বাম দিক থেকে ডান দিকে যায় তাহলে আয়নাইজেশন এনার্জির মানটা আমাদের বাড়তে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, কারণ এখানে প্রোটন সংখ্যাটা ইনক্রিজ করবে, প্রোটন সংখ্যাটা ইনক্রিজ করলে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জটা ইনক্রিজ করবে, আর তাহলে আমাদের আয়নাইজেশন এনার্জির মানটা বাড়তে থাকবে। তাহলে এই হলো আমাদের 2 নাম্বার পয়েন্ট। এবারে আমরা যাব 3 নাম্বার পয়েন্ট।
বাঁ দিক থেকে ডান দিকে গেলে বাড়ে তো ঠিক কথাই, অবশ্যই বাড়বে, ডি ব্লকে এটা বাড়তেই হবে, তার কারণ এফেক্টিভ নিউক্লিয়াস চার্জটা বাড়ছে। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করা আছে যে যদি আমরা এস ব্লক বা পি ব্লকে বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে যতটা হারে বাড়ে বা যে রেটে ইনক্রিজ করে ততটা হারে কিন্তু এখানে বাড়ে না। অর্থাৎ আমি বলতে চাইছি, সাপোজ মনে করো এটা যদি এস ব্লক হয়, তাহলে এস ব্লক আমরা জানি 1 নম্বর এবং 2 নম্বর শ্রেণী নিয়ে তৈরি। তো যে কোনো পর্যায়ে ধরো আমরা 1 থেকে 2-এ গেলাম, তাহলে এখানে মনে করো সাপোজ কোনো একটা আয়নাইজেশন এনার্জির মান মনে করো 100, ঠিক আছে, কিলোজুল পার মোল। সেখান থেকে এটা হয়তো দেখা গেল বেড়ে হলো হয়তো 200, সাপোজ আমি উদাহরণ দিচ্ছি। কিন্তু এখানে 3 থেকে আমরা যদি আপ টু 12 অবধি, অর্থাৎ আমাদের যদি ডিতে যদি আমরা যাই, তখন দেখা যাবে যে হয়তো এটা মনে করো 210 থেকে টোটালটা হয়তো 400 অবধি গেল। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করো, 3 থেকে 12 অবধি এতগুলো শ্রেণীতে মানে পর্যায় বরাবর এতটা অবধি যাচ্ছে, ঠিক আছে, কিন্তু 3 থেকে 12 শ্রেণী অবধি যাচ্ছে, কিন্তু এরা কি হচ্ছে না, এখানে বৃদ্ধির হারটা কিন্তু খুব কম, ঠিক আছে, হয়তো 210 থেকে হয়তো 230 হলো, 250 হলো, 280 হলো, এরকম করে বাড়তে বাড়তে আলটিমেটলি 400-তে গেল। আবার পি ব্লকের যে ইনক্রিজের রেটটা সেটা দেখা যাবে, অর্থাৎ 13 থেকে 18 অবধি যদি আমরা দেখি, তাহলে হয়তো দেখা যাবে যে একদম 400-র পরে এটা হয়তো 480-80 কিছু একটা হলো, তারপর হয়তো একবারে এটা 1000 হয়ে গেল। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে আমি জাস্ট ভ্যালু না বসিয়ে একটা জাস্ট এক্সাম্পল দিলাম, যাতে করে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারো যে আমরা এই যে ট্রেন্ডটা দেখলাম, আমরা প্রথম ট্রেন্ড বা ফার্স্ট যে পয়েন্ট সেটা আমাদের কাভার করছে, এসের থেকে ডি বেশি, ডি এর থেকে পি বেশি। সেকেন্ড ক্লু আমাদের বা সেকেন্ড পয়েন্ট আমাদের কাভার করছে যে ডি এর মধ্যে যত বাঁ দিক থেকে ডান দিকে যাব তত এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ বাড়বে, তত আয়নাইজেশন এনার্জি বাড়বে। কিন্তু 3 নম্বর পয়েন্টটা আমাদের অন্য জায়গাতে। 3 নম্বর পয়েন্টটা বলতে চাইছে যে ডিতে বাড়ে তো ঠিক কথাই, বাট এস বা পি এ বাড়ার যে হার বা ইনক্রিজ করার যে রেট, সেই রেটটা কিন্তু ডিতে থাকে না। অর্থাৎ এখানে বৃদ্ধির হারটা কম থাকে। তার কারণটা কি? তার কারণটা আমাদের প্রত্যেকের জানা, আগের ভিডিওতেও আমরা দেখেছি যে এখানে যেমন আমাদের এফেক্টিভ নিউক্লিয়াস চার্জটা বাড়ে, তেমনি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ার সাথে সাথে এখানে কিন্তু এই যে ডি ব্লকের ক্ষেত্রে আমাদের যে n-1 ডি অরবিটালটা রয়েছে, সেই ডি অরবিটালে কি হয়, ধীরে ধীরে ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে, এবং সেই যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো কি করে, স্ক্রিনিং এফেক্ট দেখা যায়, অর্থাৎ সেই ইলেকট্রনগুলো স্ক্রিনের কাজ করে। তাহলে যদি এখানে আমাদের স্ক্রিনিং এফেক্ট দেখা যায়, তাহলে কি হবে, তাহলে যে ঘটনাটা ঘটবে, পরমাণুর নিউক্লিয়াস এর বহিস্থ কক্ষপথে মনে করো এই ইলেকট্রনটা আছে, আর তার ভেতরের কক্ষপথে অর্থাৎ ডি অরবিটালে যে বাকি ইলেকট্রনগুলো রয়েছে, তারা কি করবে, এই একটা গার্ড বা পর্দা সৃষ্টি করবে। ফলে কি হবে, বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর এই যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা এখানে দেখা যাবে ধীরে ধীরে কিছুটা হলেও কমতে থাকবে। ফলে কি হবে, ফলে ইলেকট্রনটাকে বের করতে কম পরিমাণ শক্তি লাগবে তুলনামূলকভাবে। ফলে কি হবে, আমাদের আয়নাইজেশন এনার্জি বাড়বে তো ঠিক কথাই, কিন্তু অতটা হারে বাড়বে না। অর্থাৎ বাড়বে তার কারণটা হচ্ছে যখনই আমরা বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে যাব, 3 থেকে 4-এ, 5-এ, 6-এ যত যাব, তত কি হবে, এখানে প্রোটন সংখ্যা বাড়বে। প্রোটন সংখ্যা বাড়লে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জ বাড়বে। তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেমন এটাকে বৃদ্ধি করার চেষ্টা করছে, ঠিক তেমনিভাবে এই যে n-1 ডি অরবিটালে ইলেকট্রনগুলো থাকছে, এখানে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাব তত ইলেকট্রন বাড়তে থাকবে। অর্থাৎ এই ভেতরের কক্ষপথে ইলেকট্রন যত বাড়বে, তত এটা স্ক্রিনিং এফেক্টটা তত বেশি পরিমাণে করবে। আর যত বেশি স্ক্রিন করে রাখবে বা গার্ড করে রাখবে, তত দেখা যাবে যে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জে যে কার্যকারিতা, সে কার্যকারিতাটা আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ এখানে বৃদ্ধি তো ঘটবে, কিন্তু বৃদ্ধির হারটা খুব একটা বেশি হারে ঘটবে না। তাহলে এখানে 3 নম্বর পয়েন্টটা আমাদের ক্লিয়ার হলো যে ডি ব্লক এলিমেন্ট ক্ষেত্রে বৃদ্ধির হারটা কি হয়, তুলনামূলকভাবে এস এবং পি মৌল অপেক্ষা অনেকটা কম হয়। তাহলে এখানে আমরা 3 নম্বর পয়েন্টটা ভেরি ইজিলি লিখে রাখতে পারবো যে এর বৃদ্ধির হার এস বা পি ব্লক অপেক্ষা তুলনামূলকভাবে কম হয়। তা বলে যে বৃদ্ধি হয় না তা নয়, কিন্তু বৃদ্ধির হারটা কি দেখা যায়, তুলনামূলকভাবে কম হয়। এবারে আসবো আমরা 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে কি দেখব, আমাদের দেখো একদম 12 নম্বর শ্রেণীতে আমরা এখানে ব্যবহার করেছি জিঙ্ক।
তার নিচে আছে ক্যাডমিয়াম, তার নিচে আছে মার্কারি, এটা আমরা প্রত্যেকে জানি। তো জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় আয়োনাইজেশন এনার্জির মান অত্যন্ত বেশি, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখো একটু আগে দেখলাম 3 থেকে 12 যখন যাচ্ছিলাম, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে যখন ডান দিকে যেতে শুরু করব, তখন আমরা বললাম এদের বৃদ্ধির হারগুলো কি হবে, এইচ বা পি এর অপেক্ষাতে কম, ঠিক আছে, অর্থাৎ কম কম করে বাড়তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এটা দেখার সাথে সাথে তোমরা বইয়ে যদি বইটা খুলে পড়ো, বা বইটা নিশ্চয়ই প্রত্যেকের আছে, তাহলে বইয়ে দেখো ছকের মধ্যে এদের ভ্যালুগুলো দেওয়া আছে, তাহলে তোমরা সেটাকে সামনে রেখেও পড়তে পারো, তাহলে তোমাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। তো একটা জিনিস দেখো, স্ক্যান্ডিয়াম থেকে যত আমরা বাঁ দিক থেকে ডান দিকে আস্তে আস্তে ধীরে ধীরে যেতে থাকবো, তত আমাদের এর মানটা গ্রোথ করার বা বৃদ্ধি হওয়ার যে হার, সেখান থেকে দেখা যাবে জিঙ্কটা হঠাৎ করে বেড়ে যাবে। অর্থাৎ বইয়ে দেখবে ভ্যালুগুলো দেওয়া আছে, এদের প্রথম আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ একটা ইলেকট্রন বের করতে আমাদের এখানে যে এনার্জিটা লাগবে সেটা হচ্ছে সাপোজ 631, ঠিক আছে। তারপরে আছে 656, 650, 653, 717, 762, এরকম করে করে বাড়তে থাকবে। আলটিমেটলি কপারে যে দেখা যাবে 745 হচ্ছে, ঠিক আছে, কপারের ভ্যালুটা দেখা যাবে 745, কিন্তু হঠাৎ করে জিঙ্কের যে ভ্যালুটা, সেই জিঙ্কের ভ্যালুটা হয়ে যাবে 906। অর্থাৎ এখান থেকে এখানে যে বৃদ্ধির হার, সেই বৃদ্ধির হারটা হঠাৎ করে বেড়ে যাবে। তাহলে কোশ্চেন হচ্ছে, কেন এই 12 নম্বর শ্রেণীতে জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি যারা রয়েছে তাদের আয়োনাইজেশন এনার্জির মান এত বেশি হয়? তার এক্সপ্লেনেশনটা খুব সিম্পল, অ্যান্সারটা তোমাদের কাছে জানা, একটু বলে দিলেই তোমরা বুঝতে পারবে যে জিঙ্কের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে কটা, 30টা। তাহলে এর কনফিগারেশন হচ্ছে আর্গন 3d10 4s2, এবং এই কনফিগারেশনটা হচ্ছে ভেরি স্টেবল কনফিগারেশন, কারণ এখানে এটা ফুলফিল্ড কনফিগারেশন, এটাও ফুলফিল্ড, এটাও ফুলফিল্ড। ফলস্বরূপ কী হয়, জিঙ্ক থেকে কোনো ইলেকট্রন জেনারেলি বেরোতে চায় না, তাই জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে এখান থেকে একটা ইলেকট্রন বের করতে গেলে প্রচুর পরিমাণ এনার্জি রিকোয়ার্ড হয়। সেই কারণে জিঙ্কের প্রথম আয়নাইজেশন এনার্জি, বা প্রথম আয়নাইজেশন এনার্জি মানে হচ্ছে, দেখো প্রথমেই ব্যাখ্যা করলাম, একটা ইলেকট্রন বের করতে যে এনার্জিটা প্রয়োজন হয়, তাহলে জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির মানটা অন্যান্যগুলোর থেকে, অর্থাৎ স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে যদি আমরা কপার পর্যন্ত তুলনা করি, তাদের থেকে অনেকটা বেশি হয়, এবং তার ভ্যালুটা আমরা খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করতে পারছি। তাহলে জিঙ্কের ক্ষেত্রে যেমন ঘটনাটা ঘটবে, ঠিক তেমনিভাবে আমরা যদি বাকিগুলোর ক্ষেত্রে ভাবি, অর্থাৎ ক্যাডমিয়াম এবং মার্কারির ক্ষেত্রে ভাবি, তাহলে কিন্তু আমাদের একই রকম অ্যান্সার আসবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমত ক্রোমিয়াম এবং আয়রন, তাদের ক্ষেত্রে কি ঘটে সেটা লিখব। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 নম্বর পয়েন্ট হিসাবে, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি এর আয়োনাইজেশন এনার্জি, ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি খুব বেশি। ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি মানে প্রথম ইলেকট্রনটাকে বের করতে যে শক্তিটা লাগবে, ঠিক বোঝা যাচ্ছে। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্টে আমরা দেখব যে কিছু কিছু পরমাণু রয়েছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড আয়োনাইজেশন এনথালপির যে মান, সেটা হঠাৎ করে বেড়ে যায়। কেন বেড়ে যায় সেটা আমরা দেখব, ঠিক আছে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ক্রোমিয়াম এবং দ্বিতীয়টা কপার, এদের ক্ষেত্রে আমরা আলোচনা করব এবং এদের ভ্যালুগুলোকে আমরা তুলব। এর ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি হচ্ছে 653, এর হচ্ছে 745, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো। সেকেন্ডটা হচ্ছে এর 1592, আর এটার হচ্ছে 1958। আমরা যদি তুলনা করি বা যদি বাকিগুলোর সাপেক্ষে কম্পেয়ার করি, তাহলে সাপোজ যদি মনে করো আমরা এর মাঝে আরেকটা এক্সাম্পল তুলি, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। সেটা হচ্ছে যে মনে করো আমি এখানে তুললাম ম্যাঙ্গানিজ, ক্রোমিয়ামের পরেই ম্যাঙ্গানিজ আছে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখা যায় এটা হচ্ছে 717, আর নিচেরটা হচ্ছে 1509। তাহলে এখানে একটা জিনিস কল্পনা করে দেখো বা ভেবে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 653 থেকে বেড়ে 1592 হয়ে গেছে, কিন্তু এখানে 717 থেকে বেড়ে এদিকে বাঁ দিক থেকে ডান দিকে বেড়েছে, নর্মালি কোনো অসুবিধা নেই, আমাদের বাড়ারই কথা। তাহলে এটাও 1592 থেকে বেড়ে তার মানে 1600 সামথিং হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয়ে গেছে মাত্র 1509। ঠিক তেমনিভাবে কপারের ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করব। কপারের সাথে যদি আমরা জিঙ্কটাকে তুলনা করি, জিঙ্কের ক্ষেত্রে এটা 905, আমরা একটু আগেই দেখলাম 905 বা 906, ঠিক আছে। এটা দেখা যায় 1734। তাহলে কোশ্চেন হচ্ছে, কেন ক্রোমিয়াম এবং কপারের ক্ষেত্রে সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি বা আয়োনাইজেশন এনার্জি 2টা
আয়নাইজেশন এনার্জি 1 থেকে এতটা পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে? এটা হচ্ছে প্রশ্ন। তো উত্তরটা তোমাদের কিন্তু আবার সবারই জানা। দেখো, আয়নাইজেশন এনার্জি 1 মানে হচ্ছে প্রথম ইলেকট্রনটাকে বের করার জন্য যে রিকোয়ার্ড এনার্জি। তার মানে তখন আমাদের ক্রোমিয়াম প্লাস তৈরি করতে হবে। তো ক্রোমিয়ামের যে কনফিগারেশন আমরা প্রত্যেকে জানি, আর্গন 3d5 4s1, এটা প্রথম দিন থেকে আমরা আলোচনা করছি। তাহলে এটা হচ্ছে নর্মাল ক্রোমিয়ামের কনফিগারেশন। তো এখান থেকে যদি আমরা একটা ইলেকট্রন বের করি, অর্থাৎ যদি আমরা ক্রোমিয়াম প্লাস পেতে চাই, তাহলে আমরা আয়নাইজেশন এনার্জি 1 পাবো তখন, অর্থাৎ যে শক্তিটা রিকোয়ার্ড হবে সেটাকে আমরা আয়নাইজেশন এনার্জি 1 বলবো, এবং তখন এর কনফিগারেশনটা দাঁড়াবে আর্গন 3d5। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন একটা ইলেকট্রন বের করছি তখন এখান থেকে এই কনফিগারেশনটা পাচ্ছি, অর্থাৎ এখানে কিন্তু এই কনফিগারেশনটা ভেরি স্টেবল। কেন স্টেবল? কারণ এখানে 3d5টা হাফ ফিল ছিল, স্টেবিলিটি দিচ্ছিল, কিন্তু 4s1 অর্থাৎ এখানে একটা আনপেয়ার ইলেকট্রন ছিল। অর্থাৎ এই শুধু ক্রোমিয়ামের যে স্টেবিলিটি, ক্রোমিয়াম প্লাসের স্টেবিলিটি কিন্তু অনেক বেশি। কেন? এর থেকে কেন বেশি ক্রোমিয়াম প্লাস? তার কারণটা হচ্ছে এখানে 3d5 হয়ে গেছে এবং 4sটা কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। ফলস্বরূপ কি হবে? ক্রোমিয়াম প্লাস এই স্টেট থেকে কিন্তু আর ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না। খুব ভালো করে ভেবে দেখো, ক্রোমিয়াম কিন্তু ক্রোমিয়াম প্লাস হওয়ার পর ক্রোমিয়াম প্লাস 2 হতে এখান থেকে কিন্তু আর সে হতে চাইবে না। তাহলে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি আমাদের মাত্র 653 ধরো কিলোজুল পার মোল এনার্জি দিলেই আমাদের ক্রোমিয়াম প্লাস তৈরি হয়ে গেল। কিন্তু যখনই আমরা সেকেন্ড স্টেপটাতে যাব, অর্থাৎ ক্রোমিয়াম প্লাস থেকে যদি আমরা সেকেন্ড স্টেপে ক্রোমিয়াম 2 প্লাসে যেতে চাই, তখন আমাদের কি ঘটনাটা ঘটাতে হবে? তাহলে এখান থেকে যদি আমরা ক্রোমিয়াম 2 প্লাস যেতে চাই, ধরো ক্রোমিয়াম 2 প্লাস গেলাম, তাহলে তখন যে এনার্জিটা দরকার হবে আয়নাইজেশন এনার্জি 2 বলবো সেটাকে, এবং তার যে কনফিগারেশনটা হবে তখন হবে আর্গন 3d4। অর্থাৎ দেখো 3d5 এটা হাফ ফিল্ড ছিল, এখানে যখন 3d4-এ এলাম তখন কিন্তু তার হাফ ফিল্ড কনফিগারেশনটা নষ্ট হয়ে গেল। তার মানে এই কনফিগারেশন থেকে ক্রোমিয়াম 2 প্লাস কনফিগারেশনে কিন্তু আসতে ক্রোমিয়াম প্লাস চাইবে না। ফলে এর যে আয়নাইজেশন এনার্জি 2 এর যে ভ্যালু, সেই ভ্যালুটা কি হয়ে যাবে? অনেকটা বেশি হয়ে যাবে। অর্থাৎ খুব বেশি পরিমাণ শক্তি দিলে তবেই এখান থেকে এই স্টেপটাতে আসবে। আশা করি পুরো ব্যাপারটা তোমাদের কাছে এবার ক্লিয়ার হয়েছে। ঠিক তেমনিভাবে যদি আমরা ক্রোমিয়ামের পরিবর্তে কপারের কথা ভাবি, তাহলেও একই এক্সপ্লেনেশন। কারণ কপারের ক্ষেত্রে আমরা খুব ভালোভাবেই জানি যে সাপোজ যদি আমরা কপার দেখি, তাহলে 3d10, আর্গনটা লিখলাম না 4s1, কারণ কপারের টোটাল ইলেকট্রন 29, তাহলে 18, আর্গনের 18, 10 28 আর 1 29। তাহলে এখান থেকে যদি আমরা কপার প্লাস করি তাহলে আমাদের কনফিগারেশনটা আসবে 3d10। এই 3d10 কনফিগারেশনটা ভেরি স্টেবল কনফিগারেশন, তার কারণটা হচ্ছে এখানে ফুলফিলড হচ্ছে। ফলস্বরূপ কি হবে? এখান থেকে কপার 2 প্লাস করতে গেলে আমাদের এটা কনফিগারেশনটা হয়ে যাবে 3d9, অর্থাৎ আনস্টেবল হয়ে যাবে। সেই কারণে দেখা যায় যে এখান থেকে এখানে নিয়ে আসার জন্য যে আয়নাইজেশন এনার্জির মান, ঠিক আছে, এখান থেকে এখানে আসার জন্য যে দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি বা সেকেন্ড আয়নাইজেশন এনার্জি, সেই মানটা কপারের ক্ষেত্রে তুলনামূলকভাবে অন্যান্য যে সমস্ত মৌলগুলো বা আয়নগুলো রয়েছে তাদের থেকে অনেকটাই বেশি হয়। ঠিক আছে, সেই কারণে আমাদের এখানটা দেখো এতটা বেড়ে গেছে, আর এখানে কিন্তু তুলনামূলকভাবে অতটা কিন্তু মাঝেরগুলোতে কিন্তু অতটা তুলনামূলকভাবে বাড়েনি। ঠিক আছে, তাহলে পুরো ব্যাপারটা কনসেপ্টটা ক্লিয়ার হলো এখানটা। নেক্সট আমরা যেটা আলোচনা করব এটার পর, এখানে আমরা দেখতে পেলাম, তাহলে মানে 5 নম্বর পয়েন্টে আমরা দেখতে পেলাম যে ক্রোমিয়াম এবং কপার এদের ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি 2 এদের ভ্যালু আয়নাইজেশন এনার্জি 1 এর থেকে অনেক বেশি। ঠিক, নেক্সট আমরা একটা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যদি আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে দেখব আয়নাইজেশন এনার্জি 3 এর মানটা আয়নাইজেশন এনার্জি 2 এর থেকে অনেক বেশি হবে। অনেক বেশি মিন্স আমরা ভেরি ভেরি গ্রেটার দেন দিচ্ছি। নর্মাল নিয়মে তো বেশি হওয়ারই কথা, কিন্তু ভেরি ভেরি গ্রেটার দেন মিন্স সেখানে আমরা বুঝতে পারবো যে এটা অনেকটা করে বেড়ে যাবে। কেন বাড়বে তার প্রশ্নের উত্তর এবার আমরা খুঁজব। যদি আমরা ম্যাঙ্গানিজটার কথা ভাবি তাহলে আমরা দেখব এর প্রথম আয়নাইজেশন এনার্জি হচ্ছে 717, দ্বিতীয়টা হচ্ছে 1509, আর তৃতীয়টা হচ্ছে 3260। ঠিক, এবং ম্যাঙ্গানিজের পাশে আছে আয়রন। যদি আমরা আয়রনটাকে কম্পেয়ার করি তাহলে আয়রনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এটা হবে 762, নর্মাল নিয়মে বেড়েছে, কোনো অসুবিধা নেই আমাদের। আচ্ছা, এটা হচ্ছে 1561, নর্মাল নিয়মে বেড়েছে, কোনো অসুবিধা নেই, বাট এখানে কিন্তু আমাদের হয়ে গেছে 2960। তাহলে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসবে যে এখান থেকে এটা বাড়লো, এখান থেকে এটা বাড়লো না কেন?
এখান থেকে এটা বাড়লো না, তার কারণ আয়রনের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখানে। অর্থাৎ এখানে যে আয়নাইজেশন এনার্জি 3 এর মানটা আয়নাইজেশন এনার্জি 2 এর মানের থেকে অনেকটা বেশি। কেন বেশি তার অ্যান্সার আমরা এখনই খুঁজে পাবো। যদি আমরা ম্যাঙ্গানিজের কথা ভাবি, ম্যাঙ্গানিজের যে টোটাল ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে 25। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি আর্গন 3d5 4s2। একটা জিনিস লক্ষ্য করে দেখো, ম্যাঙ্গানিজ থেকে যদি আমরা ম্যাঙ্গানিজ 2+ পৌঁছাই তাহলে আমরা পাবো আর্গন 3d5, তার মানে আমাদের আয়নাইজেশন এনার্জি 2, ম্যাঙ্গানিজ 2+। ঠিক, অর্থাৎ ম্যাঙ্গানিজ 2+ বানাতে আমাদের যে এনার্জিটা লাগবে সেটা কি হবে 1509। তাহলে ম্যাঙ্গানিজ থেকে আমরা ফার্স্ট স্টেপটা দেখানো হলো না, ফার্স্ট স্টেপে ম্যাঙ্গানিজ প্লাস বানালাম, আমাদের আয়নাইজেশন এনার্জি 717 কিলোজুল পার মোল শক্তি লাগলো। ঠিক, তারপর আমরা করলাম ম্যাঙ্গানিজ প্লাস থেকে ম্যাঙ্গানিজ 2+ করলাম, 1509 কিলোজুল পার মোল শক্তি লাগলো নর্মাল নিয়মে, কোনো অসুবিধা নেই, এবং ম্যাঙ্গানিজ 2+ 3d5 হওয়ার জন্য ভেরি স্টেবল হয়ে গেল। এবারে যদি আমরা ম্যাঙ্গানিজ 3+ করতে চাই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে 3d4। 3d4 হওয়ার সাথে সাথে আমাদের যে প্রবলেমটা তৈরি হবে সেটা হচ্ছে এর হাফ ফিল কনফিগারেশনটা নষ্ট হয়ে যাবে। তার মানে Mn2+ কিন্তু Mn3+-এ আসতে চাইবে না। তাহলে যদি আমরা Mn2+ থেকে Mn3+-এ নিয়ে যেতে চাই তাহলে আমাদের যে ঘটনাটা হবে সেটা হচ্ছে যে বেশি পরিমাণ শক্তি লাগবে। অর্থাৎ এখানে আমাদের বেশি পরিমাণ শক্তি দিয়ে Mn2+ থেকে Mn3+-এ নিয়ে যেতে হবে। তাহলে Mn2+ এর যে আয়নাইজেশন এনার্জি, অর্থাৎ যেটা আমাদের আয়নাইজেশন এনার্জি 2 বলছি, ঠিক আছে, দ্বিতীয় আয়নাইজেশন এনার্জি, অর্থাৎ Mn+ থেকে Mn2+ তৈরি করতে গেলে সেই আয়নাইজেশন এনার্জি থেকে আয়নাইজেশন এনার্জি 3 যেটা, অর্থাৎ Mn2+ থেকে Mn3+ করতে গেলে যে এনার্জিটা লাগবে সেই মানটা দেখা যায় অনেকটাই বেশি। আচ্ছা, এটা কেন? এবার নেক্সট প্রশ্ন হচ্ছে কেন আয়রনের ক্ষেত্রে তাহলে এতটা বাড়লো না, আয়রনের ক্ষেত্রে কেন এটা কম হলো? আমাদের তো কোনো অসুবিধা নেই, আয়রন হচ্ছে কত 26। তাহলে আয়রনের ক্ষেত্রে যে কনফিগারেশনটা হয় জেনারেলি 3d6 4s2। তাহলে লক্ষ্য করে দেখো, তাহলে আয়রন যখন আমরা 2+ করি তখন আমাদের ক্ষেত্রে এটা হয়ে যায় আর্গন 3d6। এবারে যখন আমরা আয়রন 3+ করি তখন আমাদের এটা হয়ে যাবে আর্গন 3d5। অর্থাৎ Mn3+-এ যেমন এর হাফ ফিল কনফিগারেশনটা নষ্ট হয়ে যাচ্ছিল, Fe3+-এ কিন্তু এটা হাফ ফিল কনফিগারেশন লাভ করছে, 3d6 থেকে 3d5 হচ্ছে। ঠিক আছে, আর এখানে কি হচ্ছিল 3d5 থেকে 3d4 হচ্ছিল, অর্থাৎ এখানে এর হাফ ফিল কনফিগারেশন নষ্ট হচ্ছে, এখানে এর হাফ ফিল কনফিগারেশন তৈরি হচ্ছে। দ্যাট মিনস Fe2+ থেকে Fe3+ তৈরি করার জন্য আমাদের মোটেও বেশি এনার্জি প্রয়োজন হবে না। সেই জন্য কি হয়, এখান থেকে এখানে যেতে 3260 শক্তি লাগে, এখান থেকে এখানে যেতে 2960 কিলোজুল পার মোল শক্তি লাগে। তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম যে দুটো ঘটনা কীরকমভাবে একটার সাথে একটা কোরিলেট করছে। আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পারলে। ঠিক আছে, নেক্সট আমরা যে পয়েন্টটা দেখব সেটা হচ্ছে যদি আমরা আস্তে আস্তে নিচে দিকে সিরিজগুলোতে নামি, 3D থেকে যদি আমরা 4Dতে যাই, 4D থেকে 5Dতে যাই, তাহলে দেখা যায় আমাদের আয়নাইজেশন এনার্জির মানটা ধীরে ধীরে বাড়তে থাকে। তো প্রশ্ন হচ্ছে কেন বাড়বে? অর্থাৎ প্রথমে আমরা লিখলাম আয়নাইজেশন এনার্জির মান 5D গ্রেটার দেন 4D গ্রেটার দেন 3D। তো এখানে যে কারণটা ঘটে খুব সিম্পল এক্সপ্লেনেশন, তোমরা প্রত্যেকেই জানো। দেখো, যখনই আমরা 4D বা 5Dতে যাব তখনই আমাদের ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস মৌলগুলো প্রবেশ করবে। ঠিক আছে, অর্থাৎ ল্যান্থানয়েডস এবং অ্যাক্টিনয়েডস মৌলগুলো থাকা মানেই সেখানে কি হবে, আরও নতুন নতুন 14টা করে মৌল ঢুকবে। ফলে কি হবে, তাদের যে প্রোটন সংখ্যা, ভেতরে প্রোটন সংখ্যাটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে। আর প্রোটন সংখ্যা যদি বেড়ে যায় তাহলে এফেক্টিভ নিউক্লিয়াস চার্জটাও তুলনামূলকভাবে অনেকটা বেড়ে যাবে। আর এফেক্টিভ নিউক্লিয়াস চার্জটা যদি বেড়ে যায় তাহলে বহিস্থ কক্ষপথের ইলেকট্রনের ওপর তার আকর্ষণ বলটাও বেড়ে যাবে, ফলে আয়নাইজেশন এনার্জির মানটাও বেড়ে যাবে। তাই দেখা যায় 5Dর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির যে মান সেটা অনেক বেশি হয় গ্রেটার দেন 4D, এবং সেটা আবার বেশি হয় গ্রেটার দেন 3D। অর্থাৎ আমরা বলতে পারি যে মার্কারির ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জির মান বেশি হবে গ্রেটার দেন ক্যাডমিয়াম, এবং সেটা আবার বেশি হবে গ্রেটার দেন জিঙ্ক। এটা আমরা ইজিলি বলতে পারি। ঠিক আছে, বেশ, লাস্ট হচ্ছে আমাদের 8 নম্বর পয়েন্ট বা নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে এবার আমরা আলোচনা করব যে সাপোজ মনে করো আমরা যদি একটা এক্সাম্পল দেখি, মনে করো নিকেল আর এইদিকে আমরা নিলাম প্লাটিনাম। ঠিক আছে, নিকেলের ক্ষেত্রে আমাদের দুটো স্টেট নিলাম, একটা আমরা নিলাম মনে করো নিকেল 2+, এদিকে নিলাম প্লাটিনাম 2+, আর এদিকে নিলাম আমরা নিকেল 4+, এদিকে নিলাম আমরা প্লাটিনাম 4+। এবার প্রশ্ন হচ্ছে যে এদের মধ্যে কোনটা বেশি স্থায়ী এবং কোনটা অস্থায়ী। তো
এই অ্যান্সারটা আমরা পাবো আয়নাইজেশন এনার্জির ভ্যালু দিয়ে। অর্থাৎ নিকেল 2+ যখন আমাদের পাচ্ছি তখন আমাদের দু রকম আয়নাইজেশন এনার্জি আসছে, একটা 1 আর একটা 2। কারণ নিকেল থেকে প্রথমে নিকেল প্লাস বানানো হয়েছে, তারপরে নিকেল 2+ বানানো হয়েছে। অর্থাৎ এই যে দুটো আয়নাইজেশন এনার্জি, এদের যে ভ্যালু, সেই ভ্যালুটা আমরা কি করব, এবার লেখার চেষ্টা করব। তাহলে নিকেলের ক্ষেত্রে দেখা যায় এটা 2490, এবং এখানে আমাদের যে ভ্যালু সেটা হচ্ছে নিকেল 4+এর ক্ষেত্রে তখন হয়ে যায় 11290। ঠিক আছে, এবং এই নিকেল 4+ মানে এখানে আয়নাইজেশন এনার্জি 1 থাকে, আয়নাইজেশন এনার্জি 2 থাকে, আয়নাইজেশন এনার্জি 3 থাকে, আয়নাইজেশন এনার্জি 4 থাকে। আশা করি বুঝতে পারলে। ঠিক তেমনিভাবে যদি আমরা প্ল্যাটিনামের কথা ভাবি, প্ল্যাটিনাম 2+, অর্থাৎ আয়নাইজেশন এনার্জি 1 এবং 2, এদের যে সমষ্টি সেটা হচ্ছে 2660, আর এখানে এদের যে সমষ্টি সেটা হচ্ছে 9360। তো একটা জিনিস ভেবে দেখো যে প্রথমে সাপোজ মনে করো নিকেল 2+ আছে, নিকেল 2+ থেকে আমি নিকেল 4+এ যেতে চাইছি। তাহলে নিকেল 2+ থেকে আমি নিকেল 4+এ যাব। আর তারও আগে আমরা নিকেল থেকে আর প্লাটিনাম থেকে আমরা প্রথমে নিকেল থেকে নিকেল 2+ বানাবো, এখান থেকে এটা বানাবো, এখান থেকে এটা বানাবো, এখান থেকে এটা বানাবো। ঠিক, এবারে তোমরা বলো যে এখান থেকে এইটা বানাতে আমাদের টোটাল 2490 কিলোজুল পার মোল শক্তি ব্যয় হয়েছে। ক্লিয়ার? এখান থেকে এইটা বানাতে আমাদের এত শক্তি ব্যয় হয়েছে। কোথায় বেশি শক্তি ব্যয় হয়েছে? এখানে। তার মানে এই দুটোর মধ্যে কোথায় বেশি শক্তি ব্যবহার হচ্ছে? এখানে। তাহলে যেখানে বেশি শক্তি ব্যবহার হবে বা বেশি শক্তি লাগবে, তার মানে এখান থেকে এইটা চট করে হতে চাইবে না। তুলনামূলকভাবে নিকেল থেকে নিকেল 2+ সহজে হতে চাইবে, কারণ এখানে আমাদের তুলনামূলকভাবে কম শক্তি লাগছে। তার মানে আমরা বলতে পারি নিকেল থেকে নিকেল 2+ সহজে তৈরি হচ্ছে। দ্যাট মিন্স নিকেল 2 এর স্টেবিলিটি গ্রেটার দেন নিকেল 4। ঠিক আছে, এটা আমাদের কাছে নিকেল 4 না, প্ল্যাটিনাম 2, ভেরি সরি, প্ল্যাটিনাম 2। অর্থাৎ স্টেবিলিটির দিক থেকে যদি আমরা বিচার করি তাহলে আমরা বলতে পারবো নিকেল 2 হচ্ছে প্ল্যাটিনাম 2 থেকে বেশি স্টেবল, কারণ এখানে কম শক্তি লেগেছে, এখানে টোটাল শক্তির মানটা বেশি, সেই জন্য এটার থেকে এটা বেশি স্টেবল। আচ্ছা, এবারে আমরা যদি নেক্সট স্টেপটাতে যাই, মনে করো নিকেল 2+ থেকে নিকেল 4+ বানাবো। আমরা দেখতে পাচ্ছি যে এখানে শক্তিটা হচ্ছে 11290। অর্থাৎ নিকেল 2+ নিকেল 4+এ যাওয়ার জন্য প্রচুর শক্তি লাগবে, হিউজ অ্যামাউন্ট শক্তি লাগবে। কিন্তু প্ল্যাটিনাম 2+, প্ল্যাটিনাম 4+এ যাওয়ার জন্য তুলনামূলকভাবে কম শক্তি লাগবে। দ্যাট মিন্স প্ল্যাটিনাম 4 is stable than নিকেল 4। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে কোশ্চেন আসতে পারে যে নিকেল 2 কেন প্ল্যাটিনাম 2 থেকে স্টেবল হয়, আর প্ল্যাটিনাম 4 কেন নিকেল 4 থেকে স্টেবল হয়। আমরা এই আয়নাইজেশন এনার্জির ভ্যালু দিয়েও ব্যাখ্যা করে দিতে পারবো, যদিও এর আরও অনেকগুলো প্যারামিটার রয়েছে। পরের ভিডিওতে আমরা যখন ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়ব তখন আমরা ক্লিয়ারলি এটা ডিসকাস করব যে এর ওপরও মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজের যে বিজারণ বিভাগগুলো রয়েছে তার উপর ভ্যারি করে কিভাবে আমাদের এই স্টেবিলিটিটা আসে। তাহলে আশা করি আজকের ভিডিওটাতে তোমাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হলো। আমরা এখানে অনেক নতুন নতুন জিনিস শিখলাম। কখনো দেখতে পাচ্ছি কারোর আয়নাইজেশন এনার্জি 2 বাড়ছে, কারো দেখতে পাচ্ছি আয়নাইজেশন এনার্জি 1 বেশি, কারো দেখতে পাচ্ছি আয়নাইজেশন এনার্জি 3 বেশি। সমস্তটা কিন্তু তার ইলেকট্রনিক কনফিগারেশন ওপর বেস করে। ঠিক, আরেকটা জিনিস আমরা দেখলাম যত 3D থেকে 4D থেকে 5Dতে যাব তত আয়নাইজেশন এনার্জি বাড়বে। আরেকটা জিনিস আমরা দেখলাম যে আয়নাইজেশন এনার্জি 1 থেকে আয়নাইজেশন এনার্জি 2টা জেনারেলি বেশি, আবার আয়নাইজেশন এনার্জি 2 থেকে আয়নাইজেশন এনার্জি 3টা জেনারেলি বেশি। আরেকটা জিনিস দেখলাম যে এস থেকে ডিতে বেশি, ডি থেকে পিতে বেশি। আরেকটা দেখলাম যে এস এবং পি এ যে রেটে বাড়ে বা ইনক্রিজের যে রেট, সেই রেটটা কিন্তু ডিতে তুলনামূলকভাবে অনেকটা কম। কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন জিঙ্কের ক্ষেত্রে দেখলাম হঠাৎ করে বেড়ে গেল তার স্টেবল কনফিগারেশনের জন্য। তো সমস্তটাই আমাদের কনফিগারেশন দিয়ে ব্যাখ্যা হলো। আয়নাইজেশন এনার্জিটা সম্পর্কে আশা করি তোমাদের ফুল কনসেপ্ট এবার ক্লিয়ার হলো। ক্লাস 11এও পড়েছিলে, 12এ আরেকবার রিভাইজ হলো জিনিসটা। জয়েন্ট পারপাসে এটা তোমাদের খুব হেল্পফুল হবে। তো পরের ভিডিওতে আমরা বাকি প্রপার্টিসগুলো নিয়ে আলোচনা করব। বাড়িতে পড়ো ভালো করে মন দিয়ে এই পোর্শনটা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।